রিয়াজ ভাই কোন কোন টপিকে ক্লাস নিছে এই সপ্তাহে? হুম। আচ্ছা, আমি একটু দেখি বাকিদের ক্লাসে পাই কিনা। ফান্ডামেন্টাল ক্লাস। আচ্ছা, লিটারেচারের ক্লাস নেয় না ভাইয়া? লিটারেচার তো দেখলাম অনেকগুলো ক্লাস নিচ্ছে, সেজন্য আমি লিটারেচারের ক্লাস টাচ করলাম না। ফান্ডামেন্টাল কিন্তু তোমরা ভালো করে ফোকাস রাখবে, এটাতে 3.7 প্যাক পাওয়া যায়। এটাতে অনেক লেভেলে ভালো রেজাল্ট করা যায়, সেজন্য ফান্ডামেন্টালটা খুবই প্লাস পয়েন্ট। ঠিক আছে। আচ্ছা, তো আজকে আমি আমাদের ক্লাস টপিকে চলে যাই ডিরেক্টলি, এখন যেহেতু সবাই আসতেছে না। আমি ক্লাসটা রেকর্ডিংও করতেছি, সো প্রবলেম হবে না। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ক্লাসে আসো আপু। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? একটু জানাবে। জি ভাইয়া। আচ্ছা, এই কোশ্চেনটা তোমাদের কার কার টেস্টে কোশ্চেন আসছে? কাদের কাদের এই কোশ্চেনটা আসছে? হুম। কারো আসছে? তুলি, তোমাদের আসছে এই কোশ্চেনটা? ভাইয়া, স্কাইলার্ক নিয়ে আসছিল কিন্তু এই কোশ্চেনটা আচ্ছা, স্কাইলার্কের সব থেকে বড় কোশ্চেন হচ্ছে এই কোশ্চেনটা। এই কোশ্চেনটা হলো কি, স্কাইলার্ক আর একই সাথে ও টু নাইটেঙ্গেল দুইটা কোশ্চেনকে কম্বাইন করে। সো টিচাররা এটা দিতে চায় কেন? কারণ ও টু নাইটেঙ্গেল এবং স্কাইলার্ক দুইটা একসাথে কাভার হয়ে যাবে। দ্যাটস ওয়াই দুইটাতেই স্টুডেন্টের নলেজ আছে কিনা বোঝা যাবে কি এই কোশ্চেনটা জাস্টিফাই করলেন। ঠিক আছে। দ্যাটস ওয়াই টিচাররা এই কোশ্চেনটা দিতে দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ঠিক আছে। সো আই হোপ যে এই কোশ্চেনটা তোমাদের কমন পড়বে, এন্ড কমন পড়ার কোনো চান্স নাই, এইখান থেকে এই কোশ্চেনটাই কমন পড়বে। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। আচ্ছা, কেন কেন এটা কমন পড়ার চান্স আছে? বিকজ বোথ আর সেম টাইপ অফ পয়েম। দুইটা কি একই পয়েম, দুইটাই ওড, দুইটাই লিরিক্যাল ব্যালাড অথবা লিরিক্যাল পোয়েট্রি। তো এই লিরিক্যাল পয়েম গুলো নিয়ে প্রশ্ন সাধারণত কম্বাইন হয়ে থাকে। ওড টু নাইট অ্যাঙ্গেল বাই কিডস, ওড টু নাইট অ্যাঙ্গেলটা কে লিখছে? জন কিডস। এবং টু স্কাইলার্ক, তোমরা তোমরা জানো কিনা জানি না, এই জন কিডস এবং পার্সি বিশি শিলি, তারা দুইজন ছিল ভালো ফ্রেন্ড। ঠিক আছে। তো তাদের আইডিওলজিটা অনেকটা সেম টাইপের ছিল। জন কিটস একটু আলাদা ছিল, কারণ সে পয়েন্ট অফ বিউটি ছিল। অন দ্য আদার ওয়ে, পার্সি বিশি শিলি ছিল রেভলিউশনারি পয়েন্ট। তো দুইজন দুইটা পাখি। পাখি কি এই কবিতা দেখো কত কিছু মিল আছে। দেখো দুইটা পাখি কি, একজন কি নাইট অ্যাঙ্গেল চুজ করলো, আরেকজন হলো কি স্কাইলার চুজ করলো। একটা বলতে পারি আমরা শান্তির পাখি, আরেকটা বলতে পারি আমরা এটাও শান্তির পাখি, বাট এখানে একটু ডিফারেন্স আছে। তো লেট আস মেক এ কম্পারে, চলো এখানে এই লাইনটা একটু চেঞ্জ করতে হবে। লেট মেক এ, কারণ টিচারকে বলতে পারো না। চলো চলো আমরা আজকে আড্ডা দিই। বলতে পারবা টিচারে? নাও দ্য কম্পারেটিভ স্টাডি অফ দ্য বিটুইন টু পয়েমস। নাও এখানে একটু চেঞ্জ করতে আমি খেয়াল করিনি। নাও কম্পারেটিভ স্টাডি অফ টু পয়েমস, দ্যাট ইজ এ স্টাডি অফ সিমিলারলি অ্যান্ড ডিসিমিলারিটি অফ টু পয়েমস। এই কবিতার দুইটা পয়েমকে পড়া মানে হচ্ছে এটা সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি খুঁজে বের করা। এই কবিতাগুলো কি এক্সিলেন্ট রোমান্টিক পোয়েম রিটেন বাই টু গ্রেট রোমান্টিক পোয়েটস অফ ইংল্যান্ড। বোথ অফ দ্য পোয়েমস আর অ্যাবাউট দ্য সং অফ বার্ডস।
তাহলে আমি এইটুকু যদি সামারাইজ করি, ওট্টু নাইটেঙ্গেল এবং স্কাইলার্ক এটা দুইজন ডিফারেন্ট রাইটারের মাস্টারপিস ওয়ার্ক, এবং তারা রোমান্টিক রিভাইভালের রাইটার। এবং এই দুইটা বইয়ের কম্পারেটিভ স্টাডি তোমাদেরকে কি করতে হবে, আমরা এইটার মধ্যে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি খুঁজে বের করব। দিস টু পয়েমস, এগুলো এক্সেলেন্ট রোমান্টিক পয়েম, খুবই চমৎকার রোমান্টিক পয়েম, রিটেন বাই টু ডিফারেন্ট রোমান্টিক পয়েন্টস, যারা কি ইংল্যান্ডেই ছিল। এবং বোথ দ্য পয়েমস আর অ্যাবাউট দ্য সং অফ বার্ডস, এবং দুইটা কবিতায় কি বার্ডের সং নিয়ে বলছে। তো আমরা এখন তো সিমিলারিটি দেখলাম, এবার আসো কিন্তু আমাকে বলতেছি কি দুইটা কম্পারেটিভ মানে বিপরীত জিনিসগুলোকে তুলে ধরতে, কিন্তু আমরা একই সাথে সিমিলারিটিও বলে ফেললাম, বিকজ আমি সিমিলারিটি বলে আগে বলতে পারবো হবে যে না এটা অনেক মিল আছে, বাট এটার মধ্যে কি অনেক ধরনের অমিল খুঁজে পাওয়া যায়। বাট ওয়াইল, এবার আসো টু এ স্কাইলার। টু স্কাইলার ইজ অ্যাবাউট দ্য মিউজিক অফ স্কাইলার। এটা কি স্কাইলারের গান। অন দ্য আদার ওয়ে, ওড টু নাইটেঙ্গেল, ওড টু এ নাইটেঙ্গেল is about the music of nightingale. এটাও কি একটা নাইটেঙ্গেলের গান। To Skylark, Shelley expresses his overwhelming delight the music of invisible, তার মানে শেলি কি তার চমৎকার বা তার অবাক করা স্বাচ্ছন্দ্য খুঁজে পাইছে দ্য মিউজিক অফ অ্যান ইনভিজিবল স্কাইলার, এবং দেখতে না পাওয়া। আমরা দেখেছি যে স্কাইলার্ক যখন কবিতা পড়েছে, আমি এখন কবিতা পড়ার সময় নেই, এগুলো ডিটেলস বলতে পারতেছি না। স্কাইলার্ক অনেক দূরে চলে যায় এবং এটাকে খুব সামান্য দেখা যায়, এবং সে বলতেছে এই স্কাইলার্কের যে ইনভিজিবল মিউজিক এটা খুব একটা কানে পৌঁছায় না। সো এই ইনভিজিবল মিউজিক কবিতাকে খুব নাড়া দেয়। সো দ্য পয়েট carried away the music, and we get the feeling the poet is lost in the music. এবার আসো ইন ওড টু নাইটেঙ্গেল। ওড টু নাইটেঙ্গেলে কি, ওড টু নাইটেঙ্গেল অলসো কিডস এক্সপ্রেসেস হিজ ট্রিমেন্ডাস ডিলাইট। আমি কিন্তু এগুলো পয়েন্ট করে দিব, ঠিক আছে, পরীক্ষা হলেও তোমরা একটু এগুলো পয়েন্ট করে দিও। On the other way, in Ode to a Nightingale, also Keats expresses his tremendous delight in the music of the nightingale, এবং সে অনুভব করে ট্রান্সপোর্টেড টু দ্য ওয়ার্ল্ড অফ রোমান্টিক। এবং এবং এই নাইটেঙ্গেল যে বার্ড, সেটা কি একটা রোমান্টিক ওয়ার্ল্ডে বিলং করে, ব্লিস অন দ্য ইনভিজিবল উইংস অফ পয়েটিক ইমাজিনেশন, এবং পয়েটিক ইমাজিনেশনে খুবই সাহায্য করে। If to Skylark is a poem of flight into the world of romantic bliss, and Ode to Nightingale is a poem of flight into and return from the world of romantic bliss. তাহলে এবার আসো কি পয়েন্ট কি, এইখানে এক্সপ্রেশনটা কি পয়েন্টটা হচ্ছে এটা বলছে কি ইফ টু স্কাইলার্ক, যদি টু স্কাইলার্ক হয়ে থাকে ইজ এ পোয়েম অফ ফ্লাইট ইনটু দ্য ওয়ার্ল্ড অফ রোমান্টিক ব্লিস, যেটা ওয়ার্ল্ড অফ রোমান্টিক মানে ওয়ার্ল্ডের মধ্যেই বিরাজ করে। On the other way, Ode to Nightingale is a poem flight into and return from the world of romantic bliss, যেটা কি পৃথিবী থেকে চলে যাবে মানে স্কেপ করবে। দ্যাট ইজ, তোমরা জানো একটা প্রশ্ন আসে এখান থেকে সাধারণত, কিন্তু এই বছর আসবে না, যে জন কিটস অ্যাজ এন স্ক্যাপিস্ট। স্ক্যাপিস্ট মানে কি জন কিটস তার লাইফে এত দুঃখ দুর্দশা ভোগ করছে যে তার লাইফ থেকে একটা সময় বিদায় নিতে চাইতো। এই জন্য সে নাইটেঙ্গেলকে বলতেছে যে সে ফিজিক্যাল ওয়ার্ল্ডের বাইরে চলে যায় আবার ফিরে আসে। দ্যাটস ওয়াই কি এই এই বাকিটা কি ওয়ার্ল্ড অফ রোমান্টিক থেকে রিটার্ন করে। দ্যাট ইজ ব্লিস অফ রোমান্টিক ইমাজিনেশন, এটাই কি রোমান্টিক ইমাজিনেশন। এবার আসুন নাম্বার 2। ইন দ্য পয়েম, ইন দ্য পয়েম টু স্কাইলার্ক, টু স্কাইলার্কে কি দেখতে পাই, শেলি লুকস আপন দ্য স্কাইলার্ক এজ এ সিম্বল অফ পিওর জয় অ্যান্ড আনঅ্যালয়েড স্টেসি।
স্টাসি কি আনন্দের প্রতীক, এবং আনঅ্যালয়েড স্টেসি, যার কি সুখ কখনো তুলনা করা যায় না বা বাঁধিয়ে রাখা যায় না। অ্যান্ড দিস ইমেজ অফ সুইট র্যাপচার্স মিউজিক অফ দ্য বার্ড, এবং এই বার্ডের মিষ্টি এবং যে সুন্দর যে গান, ঠিক আছে, হ্যাজ বিন ডেভেলপ থ্রু এ সিরিজ অফ সিমিলিস অ্যান্ড মেটাফোর্স অ্যান্ড পিক্টোরিয়াল ইমেজেস। তার মানে কবি অনেক বেশি সিমিলি অ্যান্ড মেটাফোর ইউজ করছে, পিক্টোরিয়াল ইমেজেস ইউজ করছে। হোয়াট ইজ সিমিলি অ্যান্ড মেটাফোর, তোমরা এটা জানো, আই আই হোপ, যে সিমিলি এবং মেটাফোর ইউজ করছে। তোমরা দেখবা যে এই কবিতাটায় প্রায় 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার স্ট্যান্ডাতে খুবই প্রত্যেক লাইনে এমন আছে, প্রত্যেক লাইনে সিমিলি আছে, ঠিক আছে। এই সিমিলি গুলো ইউজ করছে বিকজ সে মিউজিকটাকে, এই বার্ডটার মিউজিকটাকে সে প্রেজেন্ট করতে চাইছে। বার্ডটার গান, বার্ডটা কি ধরনের গান গায়, বার্ডটা কি ধরনের আনন্দের গান গায়। Shelley here idealizes the music of the Skylark, sorry, Skylark, and contrasts the pains and agonies of human life with alloy of ecstasy of the bird. তাহলে শেলি এখানে কি কম্পেয়ার করছে, যে স্কাইলার্কের যে মিউজিক, সেই মিউজিক আমাদের কিন্তু মিউজিকের মতো না। আমাদের মিউজিকে পেইন থাকে, আমাদের মিউজিকে অনেক বেশি কষ্ট থাকে, আমাদের মিউজিক কিন্তু এত আনন্দের হয়ে থাকে না। শেলি এখানেই হিট করছে যে তোমরা দেখবা যে মানুষের মিউজিকটাকে সে স্কাইলার্কের মিউজিকের সাথে কনভার্ট করছে। এন্ড সে বুঝাইছে যে শেলি বলছে যে স্কাইলার্কের মিউজিক এবং মানুষের যে পেইন, অ্যাগনি, এগুলো কি স্কাইলার্কের মিউজিক থেকে অনেক আলাদা। এবার আসো কবি এবার কি বলতেছে, চলো দেখি। দ্য পোয়েম ওড টু এ নাইটেঙ্গেল ইন্স অন এ নোট অফ কনফিউশন। ওড টু নাইটেঙ্গেলটা কি হয়েছে, একটা কনফিউজিং ব্যাপার দিয়ে শেষ হয়েছে, বিটুইন ড্রিম অ্যান্ড ওয়েকফুলনেস, যেখানে কি আমাদের ড্রিম থাকবে এবং কি ওয়েকফুলনেস থাকবে। ইমাজিনেশন অ্যান্ড রিয়েলিটি, ফ্যাক্ট অ্যান্ড ফ্যান্টাসি, যেখানে ইমাজিনেশন থাকবে এবং রিয়েলিটির মধ্যে পার্থক্য থাকবে, ফ্যাক্ট থাকবে এবং ফ্যান্টাসির মধ্যে পার্থক্য থাকবে। শেলি টু স্কেলার ডাজেন্ট ইন সাচ এ নোট অফ ডিসক্লুশন, এবং শেলির পয়েমটা কিন্তু এইরকম ভাবে ডিসইলিউশন দিয়ে বা শেষ হয় নাই, এ নোট অফ রোমান্টিক লঙ্গিং ফর দ্য পারফেক্ট আনবাউন্ড জয় অ্যান্ড ইস্টিসি অফ দ্য স্কাইলার। এবং স্কাইলার যেভাবে আনন্দের গান গায়, সেই আনন্দের গানও সে এখান থেকে আশা করে না। তো তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কনফিউশন আছে? এই পর্যন্ত যে দুইটা পয়েন্ট নিয়ে পড়লাম, কারো কোনো কোশ্চেন আছে? জি ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার, ওকে। এবার আসো, বোথ অফ দ্য পয়েমস উই সি দ্য ইমেজেস এন্ড মেটাফোর। এবার আসো কি কি ইমেজ এন্ড মেটাফোর ইউজ করা হয়েছে তার মধ্যে একটা কম্পারিজন করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে both of the poems we see the images and metaphor, but Keats' uses of images is mostly concrete and sensuous, very much within the reach of common experience of the common readers, and therefore very much appealing to them. But the images used to Skylark are mostly ethereal, delicate, and refined, bordering of unsubstantial. এইখানে অনেক কিছু বাদ দিতে হবে, বিকজ তোমাদের জন্য কঠিন হয়ে যাবে। কিছু বাদ না দিলে তোমাদের জন্য অনেক ডিফিকাল্ট লাগবে। প্রথমত দেখি আমরা কি বলতে পারি, খুবই কনক্রিট মানে মজবুত, এন্ড সেন্সুয়াস মানে কি, যে যেগুলো আমাদের স্নায়ুতে কাজ করে বা ইন্দ্রিয় গ্রন্থি দিয়ে কাজ করা যায়। এন্ড ভেরি মাচ উইথিন দ্য রিচ অফ কমন এক্সপিরিয়েন্স অফ দ্য কমন রিডার্স, কমন রিডাররা খুব সহজেই এগুলো কি এক্সপিরিয়েন্স করতে পারে। দেয়ারফর ভেরি মাচ অ্যাপেলিং টু দেম, যেগুলো খুবই আমাদেরকে সাড়া দেয়। বাট দ্য ইমেজেস ইউজ ইন টু স্কেলার আর মোস্ট ইথেরিয়াল, ডেলিকেট, মোস্ট ডেলিকেট দিতে পারি, ডেলিকেট অ্যান্ড রিফাইন্ড, bordering on unsubstantial দরকার নেই, refined. Actually, there are many such ethereal image figures of speech touching our fancy in to Skylark. এখানে অনেক ধরনের মজবুত এবং বাস্তবসম্মত একটা ইমেজ দেওয়া যায় যেগুলো আমাদেরকে খুব সহজেই টাচ করে। এটাকে দিতে পারি আমরা 3 নাম্বার। তো পরীক্ষার হলে কিন্তু পয়েন্ট দিয়ে লিখতে হবে, বুঝছো?
তোমার ডিপার্টমেন্টে তোমার ফ্রেন্ডরা কেউ পয়েন্ট দিয়ে লিখবে না, তুমি পয়েন্ট দিয়ে লিখবে, তোমার রাইটিংটা তোমার মনে রাখতেও সুবিধা হবে, টিচারদের কাছেও ওয়েল অর্গানাইজড মনে হবে। ঠিক আছে। এবার আসো ইন ওড টু নাইটেঙ্গেল, কিডস ইউজ মোস্ট কনক্রিট অ্যান্ড সেন্সুয়াস ইমেজেস, অনেক ইমেজ তৈরি করছে, ইমেজ গুলোকে আমি মার্ক করে দিই আগে। পার্পল স্টেইনড মাউথ, এটাকে পার্পল কালারই দিব। না, পার্পল ডার্ক দেখা যায়। পার্পল স্টেইনড মাউথ। আচ্ছা, রেড ওয়াইন টাচিং দ্য মিড ইজ স্টিকলিং স্পেসেস। আচ্ছা, এবার আসো ওড টু নাইটেঙ্গেল, কিডস ইউজ মোস্ট কনক্রিট অ্যান্ড সেন্সুয়াস ইমেজ, এটা আমরা একটু আগেই বলছি। And use phrase purple stained mouth is a richly sensuous phrase. It gives us image of red wine. দেখো প্রত্যেকটা জিনিস একটা রং ধারণ করে যেটা চোখের সৌন্দর্য, অথবা স্বাদ ধারণ করে যেটা আমাদের লিপ অথবা জিহ্বার সৌন্দর্য নিয়ে কাজ করে। ইটস হাইলি টিকলিং এক্সপ্রেশন appealing টু আওয়ার সেন্স অফ টেস্ট। এগুলো কি, এই যে যেটাই বলছিলাম যে আমাদের ইন্দ্রিয় কি, পাঁচটা: আই, নোজ, টেস্ট, হেয়ার অ্যান্ড টাচ। তো আইদার আমরা টাচ করতে পারি অথবা টেস্ট করতে পারি। দ্য সিক্স স্ট্যান্ডা অফ দিস ওড ইজ দ্য মোস্ট সেন্সুয়াস স্টাঞ্জা ইভ এভার রিটেন বাই কিডস। এইখানে কিডস সব থেকে সেন্সুয়াস ব্যাপারটাকে নোট ডাউন করছে। ঠিক আছে। Already transported to the ideal shadow bower of romantic bliss. The poet can recognize that different five flowers. এখানে কবি কি করছে, তুলনা করছে বা চিহ্নিত করছে ডিফারেন্ট ফ্লাওয়ার্স, অনেক ধরনের ফ্লাওয়ার, নট থ্রু দেয়ার সেন্ট, যেখানে কিন্তু তাদের সেন্ট গুলো কাজে লাগছে না, বা তাদের সেন্ট গুলোর মাধ্যমে আমরা তাদেরকে চিনছি না। দ্য স্ট্রেঞ্জার ওভারওয়েলস আওয়ার সেন্স অফ স্মেল, কিন্তু এই স্ট্রেঞ্জার গুলোকে আমাদের সেন্স বা স্মেলটাকে, স্মেল ইন্দ্রিয়টাকে আমাদের ফিল করায়। তার মানে তোমাদের একটা প্রশ্ন আসে সাধারণত শর্ট নোটস, এটা তোমরা পড়তে পারো, তোমাদের কারো তোমাদের টেস্ট কোশ্চেন আসছে কিনা জানি না, সেই প্রশ্ন হচ্ছে সেন্সুয়াসনেস। শর্ট নোটস, রাইট ডাউন দ্য শর্ট নোটস অন সেন্সুয়াসনেস। ঠিক আছে, এই প্রশ্নটা সাধারণত এসে থাকে। তোমরা কি প্যান্থিজমটা পড়ছো? হ্যাঁ, প্যান্থিজম শর্ট নোটসটা পড়ছিলাম পড়েছো? ভাইয়া, ভুলে গেছি। প্যান্থিজমটা ভুলে যাও কেন? তুমি পড়েছো, এইভাবে পড়েছো যে ভুলে যাও। প্যান্থিজম মানে কি? প্যান্থিজম মানে হচ্ছে প্রকৃতি ঈশ্বরবাদ, যেটাকে আমরা বাংলায় বলি প্রকৃতি ঈশ্বরবাদ। যখন আমরা মনে করি যে ইফ এ পার্সন লাভ নেচার, হি লাভস গড অ্যান্ড গড লাইস বিহাইন্ড দ্য সিনারিও অফ নেচার, ইজ দ্য জেনারেল স্টেটমেন্ট অফ পেন্থিজম। পেন্থিজম মানে হচ্ছে গডকে খুঁজে পাওয়া কোথায়, নেচারকে, এবং নেচারকে ভালোবাসা মানে গডকে ভালোবাসা। ওরজত একজন পেন্থিস্ট ছিল, এবং সে নেচার নিয়ে অনেক বেশি লেখালেখি করতো, এবং সেজন্য তাকে বলা হয় পয়েট অফ নেচার। এখান থেকে তো আমি 5 লাইন তৈরি করে ফেললাম। এবার আসো ওড টু নাইটিঙ্গেল, ইজ রিপ্লেট উইথ ইন্টারেস্টেড ক্লাসিক্যাল রেফারেন্স, ইট ইজ ভেরি মাচ হেলেনিক ইন স্পিড। এখানে ক্লাসিক্যাল হেলেনিক স্পিড বা হেলেনিক যে সৌন্দর্য সেখানে নিয়ে আসা হচ্ছে। উই হার্ডলি সি সাচ ক্লাসিক্যাল রেফারেন্স টু স্কাইলার্ক বাট শেলি। কিন্তু এখানে একটা রেফারেন্স আছে, সেটা হলো ওই যে প্রিন্সেসকে বন্দি করে রাখছে না 5 নাম্বার না 4 নাম্বার স্ট্যান্ডাতে। ঠিক আছে। এবার লাস্টে যেটা দিবা সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন রাইম স্কিম। এইগুলোকে বলা হয় রাইম স্কিম। তোমরা রাইম স্কিম কি জানো না? একটা রাইটিং এ ছন্দের সাথে মিলাবা। ঠিক আছে, চলো তোমাদের একটু রাইম স্কিম শিখাই।
আচ্ছা, হেল টু থি ব্লিথি স্পিরিট বার্ড দো নেভার বার্থ দ্যাট ফর হ্যাভেন অর নিয়ার ইট purest thy full heart in profuse strains of unparalleled art. Word, heart, art. তাহলে আমি যদি এটাকে এ বলি, স্প্রিট ইট, তার মানে স্প্রিট হচ্ছে স্প্রিটের লাস্টের ছন্দটা আর ইটের লাস্টের ছন্দটা মিলতেছে, তার মানে এই দুইটা কি এ। ওয়ার্ড, হার্ট, মিলতেছে বি বি বি, তার মানে এ বি এ বি বি। চলো দেখি এখানে কি বলছে। এ বি এ বি বি, দেখছো? এইটা হচ্ছে এটার স্ট্যান্ডার্ড। তোমরা রাইম স্কিমটা পারো সবাই কবিতাগুলোর? হ্যাঁ, পারবা না এখন? এটা কিভাবে হইলো বুঝতে পারছো রাইম স্কিমটা এইটা? জি হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এবার আসো ও টু নাইট অ্যাঙ্গেল। দেখো, পেইন্স, ড্রাঙ্ক মিলে না, ড্রেইনস, ড্রাঙ্ক, সাং, মিলতেছে। এবার আসো, টিস নট থ্রু হ্যাপি লট, লট, প্লট, মিলতেছে। পেইন্স, ড্রেইনস, হ্যাপিনেস, মিলতেছে না। নাম্বারলেস, মিলতেছে। তার মানে এ এ বি বি। আমরা দেখি এ এ এ বি এ বি এ বি এ বি, ঠিক আছে? তার মানে প্রথম দুই লাইনে আসছে কি এ বি এ বি। তারপর আবার দেখো, লট, প্লট, হ্যাপিনেস, পরে এটা এটা যখন তুমি দেখবা তোমার ইচ্ছা হবে, তো এটা থাক। আচ্ছা, এ বি এ বি, তারপর লট, প্লট, হ্যাপিনেস, ট্রিস, হ্যাপিনেস, নাম্বারনেস, তাহলে এ বি সি এ বি সি। ওকে, ক্লিয়ার সবাই রাইম স্কিমটা? দা ভাইয়া সিন পয়েন্ট। স্ক্রিন তো দেখা যাইতেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখতে পাচ্ছ না? এবার দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, thus in point of originality of thought and expression both to Skylark and Orto Nightingale are parallel, unparalleled, তারা একে অপরের পরিপূরক না। We cannot overestimate the one and underestimate the other. আমরা কখন একটাকে খুব বেশি আগেও রাখতে পারবো না, কখন একটাকে বেশি আন্ডারস্টিমেটও করতে পারবো না। বোথ আর সুপার লিরিক্স, দুইটাই কি লিরিক্যাল পয়েম অ্যাবাউট বার্ডস হ্যাভিং সাম সিমিলার, কিছু মিলও আছে, অ্যান্ড ডিসিমিলার ফিচার্স, কিছু অমিলও আছে। বাট বাট আর ইমমর্টাল ওয়ার্কস অফ আর্ট অফ দ্য ইমমর্টাল আর্টিস্ট। এই ইমমর্টাল ওয়ার্কগুলো, এই ওয়ার্কগুলো সবসময় বেঁচে আছে এবং এই ওয়ার্কগুলোর আর্টিস্টও সবসময় বেঁচে থাকবে বাই দেয়ার ক্রিয়েশন। সো এই কোশ্চেনটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? কোনো কোনো কিছু ইয়া আছে, জানার আছে? হ্যাঁ, আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? আচ্ছা, তোমাদের ইডেনের ইয়া না ভাইয়া। জাহানারা বেগম ম্যাডামকে পাইছো তোমরা? ইডেনের কেউ আছো? তাসপিয়া? আহ, না, পাই নাই ভাইয়া। জাহানারা বেগমকে পাও নাই? উনি আজকে ঢাকা কলেজে গেছে, ঢাকা কলেজে উপাধ্যক্ষ এখন, উপাধ্যক্ষ। ওকে, আচ্ছা।
এবার আসো। আচ্ছা, তোমাদের ফান্ডামেন্টালে যে কাজগুলো দিছে সেগুলো তোমরা করছো লাস্ট ক্লাসে? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, তোমাদের এই সপ্তাহের মধ্যে মানে নেক্সট সপ্তাহের মধ্যে সাজেশন তোমরা পেয়ে যাবা, ফাইনাল সাজেশন, এবং সাজেশনের অ্যান্সার গুলো তোমরা পেয়ে যাবা। অ্যান্সার গুলো কি তোমরা হ্যান্ড নোট নিবা নাকি তোমাদের অনলাইন কপি নিবা, বলো কোনটা চাও? অনলাইনে এভাবে দিলে হবে নাকি হ্যান্ড নোট লাগবে? একটু এক্সপিরিয়েন্স শুনি এটা নিয়ে, আমি আর হৃদয় রিয়াদ কাজ করবো তো। তোমরা বলো তোমাদেরকে কিভাবে দিলে তোমাদের সুবিধা হয়, হ্যান্ড নোট দিব নাকি অনলাইন কপি দিব? হ্যান্ড নোট দিলে সেক্ষেত্রে তোমাদের আবার, তোমাদেরও একটু কস্ট হবে, আমাদের একটু কস্ট হবে, দেখা যায় তোমাদের ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে, আমাদের আবার দেখা যায় এখান থেকে ম্যাটেরিয়ালস ইউজ করতে হবে। সো দুইটাতেই পসিবল, সমস্যা নাই, বাট তোমাদের ভাইয়া ডিমান্ড। অনলাইন কপি সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, অনলাইন কপি ভালো, ঝামেলা কম। অনলাইন কপি, বাট তোমরা অনলাইন কপিগুলো প্রিন্ট আউট করে অথবা খাতায় নোট করে নিবা, ঠিক আছে? সো সব থেকে ভালো হয় প্রিন্ট আউটের থেকে, সব থেকে ভালো হয় যেটা নিজে নোট করা। এতে করে কি তোমার ওই রাইটিংটার প্রতি তোমার আগ্রহ হয়ে গেল, ওই রাইটিংটা তুমি আর ভুলবা না। ইন্ট্রোডাকশন। দ্য ওয়ার্ড ইলিজি। ইলিজি কি, হোয়াট ইজ ইলিজি? ইলিজি কি বলো তো, সুন্দর করে বলতে পারবা কে? ইলিজি কাকে বলে? মর্নিং সং। মর্নিং সং অথবা মর্নিং পয়েম, ঠিক আছে? সো when the writer lament for someone in his poem, it's called elegy. Or elegy is a sad mourning poem that is dedicated to his, কাকে ডেডিকেট করতে পারে? his friend or family members, ঠিক আছে? আচ্ছা, তোমরা এখন পড়বা এলিজি সেকেন্ড ইয়ারে নাকি থার্ড ইয়ারে? হ্যাঁ, থার্ড ইয়ারে পড়বা প্যাস্টোরাল এলিজি। প্যাস্টোরাল এলিজিটাও সহজ আছে। The word elegy comes from the Greek word elegios, that means song. Elegy is a poem or song that expresses sadness, যেটা কি মানুষের কষ্টটাকে প্রকাশ করে, স্পেশালি ফর সামওয়ান হু হ্যাজ ডাইড, এমন কাউকে নিয়ে প্রকাশ করা যে কিনা মারা গেছে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ এ শর্ট পোয়েম, এটা খুবই ছোট পোয়েম, ইন দ্য ফর্ম অফ এন এলিজি, এলিজির ফর্মে, রিটেন বাই আমেরিকান পোয়েট ওয়াল্ট হুইটম্যান 1819 to 1892. The poem has been written focusing on the হ্যাঁ, পেজ death চেঞ্জ হচ্ছে না। of the 16th President Abraham Lincoln. তো আব্রাহাম লিঙ্কনকে মারা যায়, আর আব্রাহাম লিঙ্কন যখন মারা যায় তখন তার মারা যাওয়ার যে শোক, সেই শোকের কবিতাগুলোকে কবি লিখেছে। তোমরা আরো হ্যাঁ কবিতা ভাইয়া, পাবা। ভাইয়া, কেউ কিছু বলছো? ওই যে, হ্যাঁ ওই যে, ওই যেই পেজটা পড়াইতেছেন ওইটা আসতেছে, ওই মেইন মামুন, তোমার কথা ওয়েবসাইট আসতেছে না। যেই পেজটা পড়াইতেছেন ওইটা আসতেছে না। আচ্ছা, যে পেজটা পড়াচ্ছে ওটা আসতেছে না, ও আগেরটাই চলে আসছে না। জি। থ্যাংক ইউ। তাহলে আবার একটু বলি, দ্য ওয়ার্ড এলিজি, এলিজি কি রেফার করে? কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড থেকে আসছে এলোগোস। এবং এলিজি হচ্ছে স্যাড এন্ডিং পয়েম অথবা স্যাড পয়েম, ঠিক আছে, যেটা এক্সপ্রেস করে রাইটারের ডিপ সরো ফর সামওয়ান হু হ্যাজ ডাইড, যে কিনা রিসেন্টলি মারা গেছে। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ এ শর্ট পয়েম, এটা খুবই ছোট একটা কবিতা, এবং এই কবি এলিজি আকারে যেরকম ধারণ করা দরকার ছিল সেই এই রকমের বড় কবিতা সে লিখে নাই, এবং এটা লিখেছে একজন আমেরিকান পোয়েট ওয়েল্ট হুইটম্যান। এবং এই কবিতায় সে ফোকাস করেছে যে আমেরিকার 16 প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন, সর্বকালের সেরা প্রেসিডেন্ট, সে মারা গিয়েছে, তার জন্য সে শোক প্রকাশ করছে। এবার আসলে দ্য ফাংশন অফ এলিজি, এলিজি কি কি উপাদান থাকে বা এলিজি কি কি ফাংশন নিয়ে কাজ করে? এলিজি ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ফর্ম অফ লিটারেচার, লিটারেচার সমৃদ্ধ পয়েম পার্ট হচ্ছে এলিজি, বিকজ ইট হ্যাজ দ্য পাওয়ার টু
এক্সপ্রেস ইমোশন। এটা কি মানুষের আবেগ অনুভূতি প্রকাশ করার একটা পাওয়ার রয়েছে, দ্যাট ডিপলি অ্যাফেক্ট, যেটা খুবই ডিপলি করে রিচ করে মানুষের মধ্যে। The most powerful tool in Elegiac poetry is to rely on the memory of those who are no longer alive. এবং সব থেকে বেশি টাচ করার ব্যাপারটা হচ্ছে যে কোনো একজন মানুষের মেমোরিকে উপস্থাপন করা হয় যে কিনা এই পৃথিবীতে আর বিলং করে না। Most of the poets who have written elegiac poems are obviously amazed the weakness of man and how the world at one stage completely forget about the dead man. এবং এই পয়েমগুলোতে অনেকগুলোতে আমরা দেখতে পাই যে রাইটারদের অনেক উইকনেস থাকে এবং তারা প্রদর্শন করে যে হাউ দ্য ওয়ার্ল্ড অ্যাট ওয়ান স্টেজ, একটা একটা সময় ওয়ার্ল্ডে কিভাবে কমপ্লিটলি ফরগেট, সবাই ভুলে যায় ডেড পার্সনদেরকে, বাট তাদের মনে করার জন্য, তাদের চিরকাল বাঁচিয়ে রাখার জন্য এই এরিজি রাইটিংটাকে বলা হয় সমৃদ্ধ রাইটিং। সো ফ্রম এ ফাংশনাল পয়েন্ট অফ ভিউ, ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ইজ এ পারফেক্ট প্যারাডিগম অফ অ্যান এলিজিক পয়েম। এটা একটা পারফেক্ট উদাহরণ হতে পারে এলিজিক পয়েমের, বিকজ ইট কমেমোরেটস, এটাকে কি করা হয়, স্মরণ করা হয় দ্য ডেথ, বা এটাকে এখানে উল্লেখ করা হয়, কমেমোরেটস মানে অ্যাড্রেসেস বা উল্লেখ করা, দ্য ডেথ অফ আব্রাহাম লিঙ্কন হু ওয়াজ দ্য উইনার অফ দ্য সিভিল ওয়ার, যে কিনা আমেরিকান সিভিল ওয়ারের উইনার ছিল বা ভিক্টোরি এনে দিয়েছিল। দ্যাট ওয়াজ ফর টু অ্যাবলিশ, যেটা যে যুদ্ধটা করা হয়েছিল সিভিল ওয়ারটা, তোমাদের কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে এখানে, আমেরিকান সিভিল ওয়ার। তোমরা আমেরিকান সিভিল ওয়ার নিয়ে একটু দেখা দেখি করো। দ্যাট ওয়াজ ফর টু অ্যাবলিশ, যে এই সময়টা ফাইট করা হয়েছিল কার কি জন্য, নির্মূল করে দেওয়ার জন্য, দ্য স্লেভারি সিস্টেম। ঠিক আছে, স্লেভারি প্রথাটা, ঠিক আছে, দাসত্ব প্রথাটাকে কি করার দরকার ছিল, নির্মূল করা উচিত ছিল আমেরিকার হিস্টোরি থেকে, এই জন্য সে ফাইট করছিল। গ্লোমি বা মনোক্ষুণ্ণ, মানে যেখানে কবি কখনোই তার মধ্যে হাসি থাকে না, এলিজির একটা ক্যারেক্টারিস্টিক্স। দ্য এলিজিক পয়েট ক্রিয়েটস আ ডাস্কি অ্যাটমসফিয়ার, একটা থমথমে অ্যাটমসফিয়ার তৈরি করে এট দ্য আউটসাইড অফ দ্য পয়েন্ট, কবিতার চারপাশে একটা থমথমে পরিবেশ সৃষ্টি করে। যখন দেখবা যে থমথমে পরিবেশের একটা সৃষ্টি করে, তখন হয় সেখানে ভয় আছে, না হলে সেখানে কষ্ট আছে। and so that mourn can be expressed deeply, এই জন্য মরণটা খুব ইজিলি বা খুব গভীর ভাবে টাচ করা যায়। ওয়াল্ট হুইটম্যান ওয়াজ ক্রিয়েটেড আ সরফুল অ্যাটমসফিয়ার, ওয়াল্ট হুইটম্যান একটা খুবই মনো খারাপ বা খুবই কষ্টন্বিত একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছে ইন দ্য পোয়েম। ইন গ্রিভিং ফর দ্য ডেথ, এইখানে সে তার শোক প্রকাশ করার জন্য অফ দ্য বিলাভেড লিডার, তার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক বলতে পারো, কিন্তু প্রিয় নেতা, সে আসলে খুব আব্রাহাম লিঙ্কন খুবই একজন ভালো মানুষ ছিলেন। ঠিক আছে, নেতা, দ্য পোয়েট অ্যাট ফার্স্ট লুকস অ্যাট দ্য শোর ওয়ার দ্য অডিয়েন্স ইজ ডিলাইটেড, যেখানে অডিয়েন্সরা খুবই মজাদার, খুবই আর কি এনজয় করেছে। এনজয় বলতে এই না যে একটা উপভোগ বলতে বোঝাচ্ছে যে লাইক তারা এলিজির উপভোগ্য জিনিস কি, এই যে উপভোগ্য হচ্ছে লিডাররা তার কষ্টে কষ্ট পাচ্ছে, লিডাররা তার রাইটারের ইমোশনটাকে খুব তাড়াতাড়ি কম্প্রিহেন্ড করতে পারতেছে। তো এই কবিতার উদ্দেশ্য কিন্তু এটা, এবং রিডাররাও কিন্তু সেটাই পারতেছে যে সে খুবই মজা পাইছে বা রিডাররা খুবই এনজয় করছে অ্যাট দা, এবং তার অনুভূতিগুলোকে টাচ করে। দেন হি লুকস অ্যাট দ্য ডেক অফ দ্য শিপ, এবং সে তারপর কি দেখাইছে যে শিপের যে ডেক, ওয়ার দ্য ডেড বডি অফ হিজ বিলাভেড লিডার ইজ লাইং ডাউন, যেখানে তার বিলাভেডের ডেড বডি পড়েছিল, এবং সে বলছে ওয়ার অন দ্য ডেক মাই ক্যাপ্টেন লাইজ, যেখানে আমার ক্যাপ্টেন যে জাহাজের পাটাতনে শুয়ে আছে, ফল অ্যান্ড কোল্ড অ্যান্ড ডেথ, যে কিনা ঠান্ডা হয়ে গেছে অ্যান্ড ডেথ হয়ে গেছে। মৃত মানুষরা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে, at the very first level the speaker expresses relief that last the ship has reached, যদিও তাদের শিপটা একটা পর্যায়ে কি হয়, রিচ করে, অ্যারাইভ করে, নোঙ্গর করে, ল্যান্ডমার্ক খুঁজে পায়, ওন পোর্ট, দ্য অডিয়েন্স ইজ ডিলাইটেড, অডিয়েন্সরা খুবই খুশি। ডিসপাইট দ্য সেলিব্রেশন, তারা সেলিব্রেট করতে থাকে, যদিও তারা সেলিব্রেশন করে অনেক সাকসেসফুল জার্নি, একটা সাকসেসফুল জার্নি, দ্য স্পিকার রিভিলস দ্যাট হিজ ক্যাপ্টেন্স ডেড বডি ইজ লাইং অন দ্য ডেথ, তার ক্যাপ্টেনের ডেড বডি কি
লাইং করে আছে কোথায়? জাহাজের পাটা। আচ্ছা, তোমরা দেখছো না এই যে 24 এই 24 তোমার অগাস্টের 5 তারিখে মানুষ তো গণভবনে কি করছে, যাত্রা শুরু করছে, একে অপরে গিয়া একটা মশারিও মনে হয় না রাইখা আসছে, সব নিয়ে আসছে, ঠিক আছে? তো প্রত্যেকটা মানুষ কত খুশি। বাট এই 24 এই অগাস্টে বা জুলাইতে কত শত মা তার সন্তান হারিয়েছে, ঠিক আছে? কত শত মা তার সন্তান হারিয়েছে, কত শত বোনের ভাই ঘরে ইনজুর্ড হয়ে বসে আছে, হাত হারিয়েছে কেউ, কেউ বা হারিয়েছে পা, কেউ বা হারিয়েছে তার একটা মূল্যবান অঙ্গ, ঠিক আছে? এই যে হারিয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা চাপা কষ্ট আছে, ইয়া আছে। কিন্তু আমাদের দিন শেষে আমরা এইসব মানুষগুলোর উপর কি আমরা সত্যি মন খারাপ? আমরা যদি একটু ভাবি যে সাইদ আমাদের জন্য কাজ করেছে, যেই মুগ্ধ আমাদের জন্য কাজ করেছে, আমাদের দেশটাকে রক্ষা করেছে আমাদের অধিকার আদায়ের জন্য, তারা কিন্তু এইটা উপভোগ করে নাই। যদি তাদের কথা ভাবি, তখন কিন্তু আমাদের মধ্যে এই এনজয়টা লাগবে না, আমাদের মধ্যে একটা এলইডি টাচ করবে। সো কবিও বলতেছে যে এইখানে যে যখন ডেকটা ওই তাদের বন্দরে পৌঁছায়, তখন তাদের সবাই অনেক হ্যাপি, সবাই অনেক চিয়ারিং করতেছে, এনজয় করতেছে। বাট কবি এনজয় করতে পারতেছে না। কেন পারতেছে না? বিকজ দ্য ক্যাপ্টেন ইজ লাইং অন দ্য ডেক। ক্যাপ্টেন কি ডেকে শুয়ে আছে। আচ্ছা, তবে এখানে আমি একটু বলে রাখি, এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড মেটাফোর। এখানে কিন্তু জাহাজটা মেটাফোর, ক্যাপ্টেনটা মেটাফোর, তাদের জার্নিটা মেটাফোর। তার মানে জাহাজে যে মানুষটা মারা গেছে, সে কিন্তু ক্যাপ্টেন না, সে হচ্ছে আমেরিকান লিডার।